সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক, একাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। বগুড়া 6 ও ঢাকা 17 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ, ঢাকা 9 বাতিল তাসনিম জারার। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস, উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভেনেজুয়েলায় সামরিক সহ একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। তাকে তার স্ত্রী সহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে এবং অভিযানের বিস্তারিত ট্রাম্পের বাসভবনে সংবাদ সম্মেলনে জানানো হবে। এদিকে মার্কিন হামলার পর ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। এ সময় রাতভর কারাকাসের বিভিন্ন জায়গায় বোমারু বিমান ওড়ার আওয়াজ এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন ধরেছে এবং সেসব জায়গা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করার কথা জানান জারা। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা 8 আসনে একই দলের নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 15 আসনে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান ও ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুর 3 আসনে তার মনোনয়নপত্র স্থগিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দাখিল করা 3টি মনোনয়নপত্রের সবটি বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও 2 সংসদীয় আসনে 8টির মধ্যে 6টি মনোনয়নপত্র বৈধ ও 2টি স্থগিত করা হয়েছে। নারায়ণগঞ্জ 1 আসনে মোট 8 জন প্রার্থীর মধ্যে 6 জনের বৈধ ও 2 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নারায়ণগঞ্জ 2 আসনে 3টি বৈধ, 3টি স্থগিত এবং 4টি বাতিল এবং নারায়ণগঞ্জ 3 আসনে 1 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শরীয়তপুর 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হান্নানের মনোনয়ন বাতিল করা হয়। বগুড়ায় মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী ববিনুর রহমান। ববিন, জেলায় মোট কয়টি আসন রয়েছে জানাবেন? এখন পর্যন্ত কতজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং কতটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলো? দোলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়ার 7টি সংসদীয় আসন, সেই আসনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল করেছেন 39 জন প্রার্থী। এর মধ্যে 12 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সেই সঙ্গে 26 জনের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেছেন তিনি এবং একটি যে মনোনয়নপত্র সেটি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন। অর্থাৎ বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া যে মনোনয়নপত্রটি জমা দিয়েছিলেন সেই মনোনয়নপত্রে তার মৃত্যুর কারণে সমাপ্ত ঘোষণা করা হয় এবং সেই আসনে কিন্তু বিএনপির বিকল্প একজন
প্রার্থীও রেখেছিলেন এবং সেটি আসলে দল থেকে চূড়ান্ত হয়েছে এবং তার মনোনয়নপত্রটিও কিন্তু বৈধতা পেয়েছে। এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে এই ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া ৬ সদর যে আসনটি, সেই আসনটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পুরো ৭টি আসনে বৈধতা প্রার্থীর সংখ্যা যে ২৬ জন, সেই ২৬ জনের মধ্যে কিন্তু যে প্রার্থীরা তারা কিন্তু এইখানে উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা যিনি, তিনি গতকাল শুক্রবার সারা দিনব্যাপী এবং আজ শনিবার সারা দিনব্যাপী কিন্তু তাদের এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম এটি শেষ করেছেন। এবং এই বগুড়ার ২ আসন, যেটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, সেই আসনটি থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আলোচিত প্রার্থী অর্থাৎ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার মনোনয়নপত্র হলফনামায় গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি কিন্তু বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং এছাড়াও বগুড়ার যে ৬ আসন, যেখান থেকে তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছেন, তার মনোনয়নপত্রটি বৈধ পেয়েছেন এবং তার বিপক্ষে যিনি এই আসনটিতে আলোচিত যে প্রার্থী জামাত মনোনীত আবিদুর রহমান সোহেল, তার মনোনয়নপত্রটিও বৈধতা পেয়েছেন। এবং এছাড়াও এই আসনটিতে অর্থাৎ বগুড়া ৬ আসনে বাদ পড়েছেন বাসদ এবং জিএসডি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, তারাও কিন্তু বাদ পড়েছেন। এবং বগুড়ার যে এই ৭টি সংসদীয় আসন, এই সংসদীয় আসনের মধ্যে বগুড়ার যে ৪ আসন, সেই ৪ আসনে আমরা দেখেছি জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন শাহিদ মোস্তফা কামাল, তার মনোনয়নপত্রটি কিন্তু আমরা দেখেছি বৈধতা পেয়েছে। অর্থাৎ এই আসনটিতে যে কয়জন, অর্থাৎ ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, ৫ জনই কিন্তু বৈধতা পেয়েছেন। এবং বগুড়া ৫ আসনে, যেটি সেই ৫ আসনে আমরা দেখেছি যে সর্বমোট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৫ জন। এই ৫ জনের মধ্যে এই আসনে বৈধতা পেয়েছেন ৪ জন প্রার্থী, তারা কিন্তু মনোনয়নপত্র পেয়েছেন। এবং দিনব্যাপী এই কার্যক্রমে একেবারে উৎসবমুখর পরিবেশ ছিল। আমরা এই রিটার্নিং অফিসারের যে কার্যালয়, সেই কার্যালয়ে আমরা দেখেছি যে দিনব্যাপী একবারে উৎসবমুখর পরিবেশ ছিল। এবং এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে মনোনয়নপত্রের যে কার্যক্রমে যারা আসলে বাতিল বলে গণ্য হয়েছেন, আগামী ৫ জানুয়ারির মধ্যে তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন, এমনটি জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে দেব স্টুডিওতে। দোলা। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ববিনুর রহমান। এবার একই বিষয় জানবো, ঠাকুরগাঁও থেকে সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল যুক্ত রয়েছেন আমাদের সাথে। হিমেল, মনোনয়নপত্র বাছাইয়ের সবশেষ কি খবরাখবর রয়েছে আপনার কাছে? কতটি মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো, কতটি বাতিল হলো, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন সেখানকার। দোলা, আজ ঠিক দুপুর ১টার মধ্যেই ঠাকুরগাঁও ৩টি আসনের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আজ ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ৩টি আসনের মনোনয়নের বৈধতা বিষয়গুলো নিয়ে ঘোষণা দিয়েছে। আমি আমার কাছে পাওয়া তথ্য মতে ঠাকুরগাঁও এবার ২১টি মনোনয়ন দাখিল হয়েছিল, যার মধ্যে ঠাকুরগাঁও ১ আসন থেকে ৩টি ছিল। এখানে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে প্রার্থী ছিলেন দেওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন থেকে একজন প্রার্থী ছিলেন যার নাম খাদিমুল ইসলাম। এই ৩ জনের মনোনয়নই বৈধ ঘোষণা হয়েছে, যেটা আমরা ঠিক সকাল 11:30 নাগাদ এই বৈধতার ঘোষণাগুলো পেয়েছি। পরবর্তীতে আমরা ঠাকুরগাঁও ২ আসনের মনোনয়নের ঘোষণাটা পেয়েছি। ঠাকুরগাঁও ২ আসন থেকে এবার ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিল, যার মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আমাকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে কাগজপত্রগত কিছু ত্রুটি থাকার কারণে এই ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। ঠাকুরগাঁও ৩ আসন থেকে মনোনয়ন এবার দাখিল করেছিলেন সর্বমোট ১০ জন, যেখানে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও একজনের স্থগিত করা হয়েছে এবং একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। যে একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে তিনি জাতীয় পার্টির হাফিজ উদ্দিন। তার একটি মামলা ছিল, যে মামলার বিষয়ে হাফিজ উদ্দিন বলেছে তিনি ঠিক নিজেও সেই মামলার বিষয়ে জানেন না। সেই বিষয়টা নিয়ে, সেই মামলার পরিস্থিতি নিয়ে কোনো রকমের বর্ণনা দেওয়া হয়নি তার হলফনামায়। সে কারণে জেলা প্রশাসন থেকে তার মনোনয়নটি স্থগিত করা হয়েছে এবং এটি পূর্ণ যাচাইয়ের পরে এটা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। আর
ঠাকুরগাঁওয়ের যে সে 3 আসনের যে একটি মনোনয়ন বাতিল হয়েছে সেটা হলো স্বতন্ত্র প্রার্থী আশামণি। আশামণি আজ সেই হলফনামার এই ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না। তাকে বাতিল করার যে কারণটি জানিয়েছে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা, যে সেই স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়নে যে স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়নে যে 1% স্বতন্ত্র ক্ষেত্রে যে 1% আসলে ভোটারের যে স্বাক্ষরের প্রয়োজন ছিল, সেখানে 10টি স্বাক্ষর যাচাই বাছাই করে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা। সেখানে 10 জনের যাচাই বাছাই দেখা যায় 5 জন স্বীকার করলেও 5 জন স্বীকার করেনি যে তারা আশামণির এই মনোনয়নের ক্ষেত্রে কোনো প্রকার স্বাক্ষর করেছে। 5 জনের এই জাল স্বাক্ষরের কারণে আশামণির মনোনয়ন বাতিল বলে ঘোষণা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা এই ঠাকুরগাঁও 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আশামণির সাথে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও আশামণির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আমরাও বেশ কয়েকবার চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার, কিন্তু তার মোবাইল ফোন আমরা বন্ধ পেয়েছি। এই ছিল ঠাকুরগাঁয়ের মনোনয়নের প্রক্রিয়ার আমার কাছে থাকা সর্বশেষ দোলা। ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। এবারে জানিয়ে দিব আবহাওয়ার খবর। রাজধানীতে আজ মৌসুমের সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, দুপুরের দিকে অবশ্য সূর্যের দেখা মিলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে শীতের এই প্রকোপ আরও কয়েকদিন থাকবে। প্রচণ্ড ঠান্ডায় নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ বেকায়দায় পড়ছেন। রাজধানীর ব্যস্ততম মিরপুর সড়কে শনিবার সকাল 10টার চিত্র এটি। অন্য সময় এখানে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়। ঘন কুয়াশা আর ঠান্ডার প্রভাব ঢাকার মহাসড়ক থেকে অলিতে গলিতে। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর কম তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর জনজীবন। শীতের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর, রিকশা চালক, ভাসমান ও খোলা আকাশের নিচে থাকা মানুষজন। অনেকে পুরনো কম্বল, মোটা কাপড় কিংবা পলিথিন জড়িয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করেন। ঠান্ডার জন্য দেখা যাচ্ছে আমরা পানিতে নামা লাগতেছে, এর কারণে মানে ঠান্ডা লাগতেছে। ঠান্ডার কারণে অনেক যাত্রী পাওয়া যায় না। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, এই বাতাসের কারণে যাত্রী সহজে উঠতে চায় না। ঠান্ডায় খুব কষ্ট হইতেছে, অন্য দিনে থাকে, এবারে ঠান্ডা বেশি এই দিন। যে পরিমাণে ঠান্ডা আমরা কিভাবে কি করব, দোকানদারি করতে কষ্ট হয়ে যাচ্ছে। যেমন পানিটা 24 ঘন্টা হাতাইতে হয়, এই ঠান্ডার ভিতরে যদি পানি হাতে আমরা অসুস্থ হয়ে যাই। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরের শীতল বাতাসের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঠান্ডার তীব্রতা বেড়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 12.5 ডিগ্রি এবং এটা এই মৌসুমের কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ঢাকার জন্য। এটা মূলত আসলে কুয়াশার জন্য, তার কারণ ডিসেম্বর মাসে যে দেশের বিশেষ উত্তরের জেলাগুলোতে কুয়াশার জন্য শীতটা বেশি অনুভূত হয়েছে এবং এই শীতের সময়টা আসলে যদি কুয়াশার পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আর শীতের তীব্রতাটা বেশি অনুভূত হয়। তাপমাত্রা কখন বাড়তে পারে এবং বর্তমান অবস্থা কতদিন থাকবে জানালেন এই কর্মকর্তা। এই অবস্থাটা আগামী 4-5 দিন অব্যাহত থাকবে, অর্থাৎ সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে এরকমই থাকবে, হয়তো কখনো কিছুটা কম কিছুটা বেশি, তবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। শনিবার সকালে সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম 5 হাটহাজারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এই সিদ্ধান্ত জানান। হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় চট্টগ্রাম 5 আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা SM ফজলুল হক ও শাকিলা ফারজানা সহ মোট 12 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আসনটিতে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম 4 আসনে 1 জনের, 7 আসনে 3 জনের, 12 আসনে জাতীয় পার্টি ও LDPর প্রার্থী সহ 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি বাধা তৈরি করতে পারে, কিন্তু সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন,
ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে সরকারি বিষয়ে কাজ শুরু করেছে। বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারবে। আতঙ্কের পরিবেশটা আমরা সরিয়ে দিতে পারি। এই আতঙ্কটা কেন তৈরি করা হচ্ছে? আতঙ্কটা কারা তৈরি করছে? গভীরে গিয়ে দেখবেন সেই পরাজিত শক্তিই করছে। তো তাদেরকে যদি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিতে পারি, বাকি চ্যালেঞ্জগুলো আশা করি আমরা মোকাবেলা করতে পারবো। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হওয়ার পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি মিলনায়তনে আত্ম অনুসন্ধান সভা অনুষ্ঠিত হয়। পরে বিভাগীয় কর্মদক্ষতা ও ভালো কাজের জন্য মোট 10 জন কর্মকর্তা ও কর্মচারীকে পুরস্কৃত করা হয়। দীপ্ত টিভিতে শুরু হচ্ছে নতুন মেগা ধারাবাহিক পরম্পরা। এক ঝাঁক তারকা শিল্পী ও দীপ্ত স্টার হান্টের প্রতিযোগীদের অংশগ্রহণে আজ থেকে নাটকটির প্রচার শুরু হচ্ছে। এতে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের বাস্তবতা। ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে নিজেকে নতুন সামাজিক ও পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়। তার আধুনিক জীবনধারা ও চিন্তাভাবনার সঙ্গে যৌথ পরিবারের সদস্যদের দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব শুরু হয়। পরিবারের 3 প্রজন্মের ভালোবাসা, মতের অমিল, মানিয়ে নেওয়ার চেষ্টা, টানাপোড়েন এবং সম্পর্কের গভীরতা ধীরে ধীরে গল্পকে নিয়ে যায় নানা আবেগী মোড়ে। এমন বাস্তব জীবনের গল্প পর্দায় তুলে ধরে নতুন বছরে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে মেগা ধারাবাহিক পরম্পরা। ছিল এখন থেকে তো নাটকটিতে অভিনয় করছেন এক ঝাঁক তারকা। পরম্পরা পারিবারিক গভীর বন্ধনের কথা বলবে বলে জানান তারা। পরম্পরা আমার মনে হয় আমাদেরকে আবার একত্রিত করবে, ভাবনায় আনবে যে আসলে তো একজন আরেকজনকে ছাড়া না, আমরা একজন আরেকজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দিন শেষে মানুষের কাছে তার পরিবারই কিন্তু সবচেয়ে 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 বড় আশ্রয়। এই নাটকটা দেখে যদি 5টা মানুষও তার পরিবারের প্রতি দায়বদ্ধতার ব্যাপারটা অনুভব করে, বা আসলে আমাদের লিগেসিটা কি, আবার কিন্তু আমরা আমাদের যে নিজস্বতা, আমাদের যে পরিবারের গল্প বলার ধরন, সেখানে কিন্তু আমরা আবার ব্যাক করেছি এবং আমরা কিন্তু আবার সেই পরিবারের গল্প দেখতে চাচ্ছি। দীপ্ত স্টার হান্টের প্রতিযোগীরাও সুযোগ পেয়েছেন এই নাটকে। পরম্পরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এই সিরিয়ালের মাধ্যমে দর্শক একটা পারিবারিক গল্প দেখতে পাবে, যেখানে অনেকগুলো জেনারেশনের আলাদা আলাদা স্টোরি আছে এবং কোনো স্টোরিকেই ফেলে দেওয়া সম্ভব না। আমাদের বাবা মার সাথে আমাদের যে গ্যাপটা থাকে, সেই গ্যাপগুলো কেন হয়, কোথা থেকে হয়, অ্যান্ড হলে কি কি সমস্যা হয়, কি কি মজা হয়, সব কিছু আসলে পরম্পরায় আছে। পরম্পরা পরিবার ও সম্পর্কের কথা বলবে, যা নতুন বছরে দর্শকরা বেশ উপভোগ করবে বলে মনে করেন এর নির্মাতা। এটা এই জেনারেশনেরই গল্প, সমসময়ের গল্প, কিন্তু আমরা অতীত নিয়ে বর্তমানের সঙ্গে মার্চ করেই ভবিষ্যতের দিকে এগোতে চাই। ঠিক এই উদ্দেশ্যেই আমার এই পরম্পরা নাটকটির প্রতি ব্যক্তিগতভাবে আমার অধিক আগ্রহ। 3 জানুয়ারি শুরু হবে এই ধারাবাহিক। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 9:30টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে পরম্পরা। আগে খেয়ে নে, দেরি হয়ে যাচ্ছে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গাজা প্রসঙ্গ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় বারবার প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু সহ আরও কয়েকজন আহত হন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত বৃহস্পতিবার উত্তর গাজার জাবালিয়া আল নাজলা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 11 বছর বয়সী শিশুর প্রাণ যায়। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু ও এক নারী সহ 4 ফিলিস্তিনি আহত হন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 416 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খেলার খবর।
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আজ এই সিদ্ধান্ত নিয়েছে তারা, তবে ঠিক কী কারণে এই নির্দেশ তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বিষয়ে ভারতের বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হচ্ছে বলে জানিয়েছে সে দেশের গণমাধ্যম। বাংলাদেশ থেকে 7 খেলোয়াড়ের নাম ছিল গত মাসে অনুষ্ঠিত আইপিএল এর নিলামে, তবে শুধু দল পান মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। এরপর থেকেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আইপিএল এর নতুন মৌসুমে কাটার মাস্টারকে দেখার অপেক্ষায় আছেন, কিন্তু না, মাঠে দেখা যাবে না তাকে। আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। সচিব জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি প্রেক্ষাপটে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে 2026 আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। আইপিএলে নতুন মৌসুমের জন্য মোস্তাফিজকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড মেগাস্টার শাহরুখ খানের উপর চড়াও হয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় শাহরুখকে দেশদ্রোহী হিসেবে অভিহিত করেছেন তিনি। তাকে সমর্থন দিয়েছেন বিজেপির আরেক নেতা অর্জুন সিং। তবে এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন উত্তরপ্রদেশে বিরোধী দলীয় নেতা মাতা প্রসাদ পান্ডে। কংগ্রেস নেতা সুরিন্দর রাজপুতও একে সংকীর্ণ রাজনীতি বলে উল্লেখ করেছেন। ভারতের বার্তা সংস্থা IANS জানিয়েছে, ভারত সরকার এখনও বাংলাদেশে কোনো খেলোয়াড়ের আইপিএলে অংশ নেওয়ার বন্ধের নির্দেশ দেয়নি। 2024 সালে 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বাংলাদেশ দলের ফুটবল তারকা দেওয়ান হামজা চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে তার গ্রামের বাড়ি বাহুবল উপজেলার স্নাকহাট গ্রামে 3 শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন পরিবারের সদস্যরা। এ সময় হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী উপস্থিত ছিলেন। হামজার পরিবার জানায়, প্রতি বছরের মতো এবারও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে একটি এতিমখানা পরিচালনা করছেন হামজা চৌধুরী। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, নান্দনিক চেতনার উন্মেষ এবং সুস্থ মানসিক বিকাশের লক্ষ্যে আল ইহসান একাডেমিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে আর্ট অ্যান্ড পেইন্টিং প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমিতে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। বিষয়বস্তু হিসেবে প্রকৃতি সৌন্দর্য, দেশপ্রেম, নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আর্ট অ্যান্ড পেইন্টিং আয়োজনটি ঘিরে শিক্ষক ও অভিভাবকরা ব্যাপক উৎসাহ ও আগ্রহ প্রকাশ করেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সুন্দর আধুনিক শিক্ষার সাথে বাংলাদেশের অ্যারাবিক শিক্ষাটাকে সংযুক্ত করে আমরা একটা নতুন ধারার সূচনা করতে চাই। কারণ আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা সাধারণ স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়েছে তারা আরবির সাথে খুব একটা বা ইসলামী শিক্ষার সাথে খুব একটা পরিচিত না। আবার মাদ্রাসা শিক্ষার থেকে যারা এসেছে তারা বিভিন্ন ভাষা বা অন্যান্য ভাষার সাথে খুব একটা পরিচিত। আমরা এই আরবিক, ইংরেজি, বাংলা এবং অন্যান্য ভাষাকে সমন্বিত করে একটা শিক্ষা ব্যবস্থা এখানে চালু করতে চাই, যাতে আমাদের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি,
অ্যারাবিক এবং প্রয়োজনে অন্য কোনো ভাষা শিখতে পারে। আমি একটা ইসলামিক স্কুল খুঁজছিলাম, এমনকি ইসলামিক দিক থেকে বা পারিপার্শ্বিক সব দিক থেকে আমার এটাকে সব থেকে বেস্ট মনে হয়েছে। দীপ্ত সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক, একাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। বগুড়া 6 ও ঢাকা 17 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ, ঢাকা 9 বাতিল তাসনিম জারার। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস, উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই ছিল এখনকার মতো। সন্ধ্যা 6:40 ফিরবো পরের সংবাদ নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।